নমস্কার বন্ধুরা, ফুল ফল গাছ পাগল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ে যাবার আগে আপনাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি বিশেষ বার্তা রয়েছে। গাছ এমন একটি সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেবে। তাই বলছি, নিঃস্বার্থে গাছ ভালোবাসুন এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করুন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন আজ আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই বিষয়ে আপনাদের সামনে এখন স্বপনদা সবিস্তারে আলোচনা করছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না, এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে সেই তথ্যগুলো মিস করে যেতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, আজকে যে গাছটির পরিচর্যা, প্রতিস্থাপন ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব, সেই গাছটি হচ্ছে কাঠচাপা, বা এটাকে চাপাও বলে, কেউ কেউ কাঠচাপাও বলে। এর ইংরেজি নাম হচ্ছে প্লুমেরিয়া। তো এই গাছটির ফুল খুব সুন্দর, সুগন্ধি। আমরা যারা বিবেকানন্দের ছেলেবেলার গল্প জানি, সেই গল্পে কিন্তু এই কাঠচাপার গল্পটি রয়েছে। ছোট্ট নরেন সেই ছোটবেলায় ব্রহ্মদত্তি দেখার জন্যে অনেক রাত্রি পর্যন্ত সেই কাঠচাপার ডালে কিন্তু ছিল। এই গল্পটি হয়তো আমরা সবাই কম বেশি জানি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি। এই পর্বে থাকছে এই চাপা গাছের বা কাঠচাপা গাছের প্রথম প্রতিস্থাপন এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে এই গাছের পরিচর্যার বিভিন্ন অংশগুলো, যেমন খাবার, জল, সূর্যালোক বা কীটনাশক, পোকামাকড়ের জন্য যেসব আমরা ব্যবহার করি, সেই সব সংক্রান্ত আলোচনাগুলো। তো বন্ধুরা, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো চাপা গাছের চারা। এই গাছ দুটোকে আমি বেশ কিছুদিন আগে, কমপক্ষে 1.5-2 মাস আগে এনে রেখেছিলাম। সময়ের অভাবে এদের প্রতিস্থাপন করা হয়নি। ক্রমাগত বৃষ্টি চলছে আমাদের উত্তরবঙ্গে, তো সেই কারণেই ভেবে নিলাম যে প্রতিস্থাপনের পাশাপাশি আপনাদের সামনেও এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব, দেখাবো। তাই এই আলোচনাটা আজকেই সেরে ফেলছি। যাই হোক, এই দুটো ভ্যারাইটির মধ্যে নার্সারি থেকে বলেছিল একটি হচ্ছে সাদা আর অপরটি হয় লাল বা গোলাপি, ওরা ঠিকঠাক বলতে পারলো না, দুটো কালারে রয়েছে। তো এই প্রজাতিটি আসলে হাইব্রিড ডর্ফ ভ্যারাইটির গাছ। এদের এই সব গাছের জন্য এই গাছগুলির বিশেষত্ব এটাই যে এরা খুব ছোট অবস্থাতেই, অর্থাৎ কম বয়সেই ফুল দেয় এবং কম আলোযুক্ত জায়গাতেও যথেষ্ট ভালো ফুল দেয়। তাই এই গাছটা এই ধরনের ভ্যারাইটির চাপা আমরা ছাদ বাগানের জন্য, ব্যালকনি বা ইত্যাদি যেসব জায়গায় আলো কম আসে, সেখানে আমরা নিশ্চিন্তে লাগাতে পারি। কোনো কোনো গাছের জন্য মাটি একটু ভিন্নভাবে তৈরি করে নিতে হয়। এই গাছের ক্ষেত্রেও আমরা মাটিটা একটু আলাদাভাবে তৈরি করে যদি নিতে পারি তাহলে খুব ভালো হবে। এই গাছটির জন্য আমরা নেব প্রথমে 40% মোটা দানার বালি, তারপরে নেব 30% সাধারণ বাগানের মাটি বা গার্ডেন সয়েল, আর নেব 30% 1 বছরের পুরনো চেলে নেওয়া সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে যাওয়া গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এই তিনটি প্রধান বা মূল জিনিসের সাথে আমরা একটু মিশিয়ে নেব সুপার ফসফেট আর একটু ট্রাইকোডার্মা ভিরিডি। এই যে ট্রাইকোডার্মা ভিরিডি যে জিনিসটির কথা বললাম, এটি একটি বায়ো ব্যাকটেরিয়া বা বায়ো ফার্টিলাইজারও বলা যায়। এতে থাকে বিভিন্ন ধরনের উপকারী ফাঙ্গি, অর্থাৎ বেনিফিশিয়ারি ফাঙ্গি। এটি মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর ফাঙ্গাস থেকে মাটিকে সুরক্ষিত রাখে এবং কি করে, গাছের শেকড়ে বিভিন্ন জৈবিক প্রক্রিয়াগুলোকে কার্যকরী করতে সাহায্য করে। তো বন্ধুরা, চলুন এখন আমরা হাতে কলমে দেখে নিই এই মাটি মিশ্রণ বা মিডিয়াটা কেমন করে বানাবো, আগে যেটা বলছি যেভাবে, এবং কি কি মেশাবো এর সাথে, এবং গাছটাকে কিভাবে প্রথম প্রতিস্থাপন করব। তো প্রথমেই আমরা নিয়েছি, আমি আগেই দেখিয়েছি জিনিসগুলি, আর বারবার বলছি না, মেশানোর সঙ্গে সঙ্গে বলছি যে প্রথমেই দেখুন এটা গার্ডেন সয়েল। মাটিটা একটু খুবই ভেজা,
এক্ষেত্রে আমাদের একটু ভালো করে মেশাতে হবে, এই যা সমস্যা, তাছাড়া কোনো প্রবলেম নেই। এই 1 টব মাটি নিয়েছি, পুরনো গোবর, 1-2 বছরের পুরনো গোবর নিলাম 1 টব সমান পরিমাণ মাটি আর গোবর। এর পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সারও নিতে পারেন। আর 1 টব নিচ্ছি আপনার মোটা দানার বালু, যেটা বিল্ডিং তৈরির জন্য ব্যবহার হয় আর কি। তো আমরা বালুর ভাগটা একটু বেশি নেব, 40%-এর মতো আন্দাজ করে, আর একটু বেশি বালু নিয়ে নিচ্ছি। এখানে 30% বালু নিলাম, আরও ধরুন 10%-এর মতো বালু একটু বাড়তিভাবে নিয়ে নিলাম, তাহলে মিলে গেল আমাদের হিসাব। এর সঙ্গে মিলাচ্ছি আমি এসএসপি, এটাকে এসএসপি বলা হয় সংক্ষেপে, সিঙ্গেল সুপার ফসফেট। এটার কাজটা একটু বলে দিই সংক্ষেপে। এই এসএসপি মাটিটাকে একটু ভুসভুসে ধরনের রাখে, আর এই গাছটি হালকা মাটি পছন্দ করে, এই কারণেই আমরা একটু এসএসপি এর মধ্যে দিয়ে দিলাম। এই মাটিটা আমরা দুটো গাছের জন্য 8 ইঞ্চি টবের অনুপাতে পরিমাণ মতো বানাচ্ছি। এরপরে দেব ট্রাইকোডার্মা ভিরিডি। ভিরিডির ব্যাপারে আমি তো কিছুক্ষণ আগে আপনাদের বললামই, আর একই কথা বারবার বলে সময় নষ্ট না করাই ভালো। এই ট্রাইকোডার্মা ভিরিডিটা দিয়ে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই মাটিটাকে বা এই মিশ্রণগুলিকে একসাথে সুষমভাবে মিশিয়ে নেওয়া, ভালো করে মিশিয়ে নিতে হবে উপাদানগুলিকে। এই যে দেখুন, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশাচ্ছি, ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন। আশা করি আপনাদের খুব উপকারে আসবে, যারা ফুল প্রেমী আছেন তাদের জন্যে, চাপা গাছ যারা লাগাতে চান তাদের জন্যে। তো বন্ধুরা, মাটি মেশানোর কাজ কমপ্লিট। তো এখন আমাদেরকে বলেছিলাম যে আমরা 8 ইঞ্চি, কমপক্ষে একটা 8 ইঞ্চির টব নেব। তো এই হচ্ছে একটা 8 ইঞ্চির টব। তো এই টবে প্রতিস্থাপন করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বা জিনিস বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম। যে কোনো টবে কাজ করতে গেলে ড্রেনেজ সিস্টেমটার উপরে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হয়, কারণ এখানে জলের ব্যাপারটা থাকে, জল বের হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো কি করতে হবে, প্রথমেই এটাকে আপনার মাঝখানে বলে দিই, এই ড্রেনেজ সিস্টেমের ব্যাপারটা যারা জানেন তাদের এই ভিডিওটা এতখানি দেখার দরকার নেই, স্কিপ করে যেতে পারেন। এটা শুধু নতুন বাগানীদের জন্য, যারা নতুন গাছ করছেন টবে তাদের জন্য। প্রথমেই একটি খোলামকুচি নিয়ে, ভাঙা টবের অংশ নিয়ে এই ঢেউ খেলানো দিকটা নিচের দিকে দিয়ে চেপে দিতে হবে। তারপর এর মধ্যে একটা আস্তরণ বা বেড তৈরি করে দিতে হবে কুচি বালি পাথরের। এই ধরনের বালি পাথর, বা আপনারা যে কোনো ধরনের চিপস, স্টোন চিপস দিয়েও দিতে পারেন, যেখানে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে এরকম করে দিয়ে তার উপর একটু বালুর লেয়ার দিয়ে দিতে হবে। এটা দেওয়ার কারণ একটাই, যাতে এর ভেতর দিয়ে মাটি, জলের সঙ্গে সঙ্গে মাটি বা সারের অংশটা ধুয়ে বাইরে বেরিয়ে না যায় এবং অতিরিক্ত জল সহজেই ড্রেন করে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে, আর কোনো কারণ নয়। তো এখন এই গাছটাকে আমি আপনার এই 8 ইঞ্চি একটা টবে প্রতিস্থাপন করে নেব। তো প্রথমেই এই পলিপ্যাক থেকে এটা ছিঁড়ে আমরা খুব সাবধানের সাথে গাছটিকে বের করে নিচ্ছি অক্ষত অবস্থায়। একে আমরা কোনো রুটের কোনো ডিস্টার্ব করব না, কারণ চারা গাছ রুট বাউন্ড এখনও হয়নি। তাই আমরা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেইভাবেই এটাকে আমরা টবে সাবধানে বসিয়ে দেব। তো আগে দেখে নিচ্ছি গাছটা কত দূর ওঠে, টবের আন্দাজ করে নিই অনেকটা নিচে। তো সুতরাং নিচে আমাদেরকে একটু মাটি দিতে হবে। মাটিটা দেওয়ার সময় একটু চেপে বসাতে হবে মাটিটা, যাতে ভেতরে একটু ফাঁকা টাকা না থাকে। ফাঁকা থাকলে একটু সমস্যা হতে পারে ফাঙ্গাসের। সুতরাং এখন দেখুন, এই যে মোটামুটি আর একটু দেওয়া যেতে পারে, না দিলেও কোনো ক্ষতি নেই। তো এরপরে আমরা বাকি মাটি দিয়ে গাছটিকে, টবটিকে ভরে দিচ্ছি। এটা সব গাছের ক্ষেত্রে একই রকম সিস্টেম। আমরা বিভিন্ন ভিডিওতে, প্রতিস্থাপনের ভিডিওতে একইভাবে একই জিনিসগুলি দেখাই। যারা নতুন দেখছেন তাদের জন্য হয়তো উপকারে আসবে। তারপরে কোনো কিছু দিয়ে, শক্ত জিনিস দিয়ে, কাঠি বা লাঠি দিয়ে বা লোহার কিছু দণ্ড দিয়ে সেটা একটু টাইট করে দিতে হবে। মাটিটা একটু ভেজা, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক,
জল দিলে এটা ঠিকঠাক হয়ে যাবে। তো এখন দেখুন মোটামুটি প্রতিস্থাপনের কাজ শেষ। একটু জায়গা খালি রাখতে হবে, ভবিষ্যতে জল দেওয়া বা চাপান সার দেবো, সেই কারণে একদম কানায় কানায় ভরে কিন্তু আমরা মাটি কখনোই দেবো না। অন্তত 1-1.5 ইঞ্চি জায়গা টবের উপর থেকে নিচে পর্যন্ত মাটিটা যেন থাকে, সেটুকু বুঝে দিতে হবে। এটা সাধারণ ব্যাপার, এটা সবাই জানেন হয়তো, তাও বলে দিলাম আর কি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে দেখলেন ধৈর্য ধরে আপনারা যে এই দুটো গাছ, যে গাছগুলি আমি কিছুদিন আগে এনেছিলাম, চাপা গাছ আমার অনেক দিনের প্রিয় গাছ। আমার আরও রয়েছে চাপা 4-5টি, সেটা আমার মাটিতে রয়েছে। মাটিতে বলতে ছাদের নিচে টবেই আছে, সেগুলি আর এখন দেখাচ্ছি না। তো এই গাছগুলি প্রতিস্থাপন করলাম প্রথমবার এই 8 ইঞ্চি টবে। এই প্রতিস্থাপনের কাজটা মোটামুটি শেষ। এখন যাচ্ছি এই চাপার বিভিন্ন রকম পরিচর্যা সংক্রান্ত যেসব জিনিসগুলি আসছে, সেটি পর্যায়ক্রমে একটার পর একটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই আসবে খাবার। তো আমরা এই গাছের ক্ষেত্রে খাবারটা একটু বিশেষভাবে আমি বলছি, আপনারা একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন। তো এই গাছের খাবারের ক্ষেত্রে এখন যেহেতু গাছটা খুবই ছোট চারা গাছ, এখন আমার দরকার একে তাড়াতাড়ি বড় করে নেওয়া, তো বৃদ্ধি ঘটানো, যাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে এর কাছ থেকে ফুল পেতে পারি। যাই হোক, সেই জন্য আমাদেরকে প্রথমত একে নাইট্রোজেন বেসড খাবার আমাকে পরিমাণ মতো একটু বেশি পরিমাণে দিতে হবে। নাইট্রোজেন বেস খাবার বলতে যেরকম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি থাকে। তো জৈবভাবে যদি আপনারা দেন, সেক্ষেত্রে সামান্য সর্ষের খোল সমপরিমাণ আর কি, সর্ষের খোল সমপরিমাণ, হাড় গুঁড়ো, শিংকুচি ইত্যাদি জৈবিক যেসব জিনিসপত্র খাদ্যগুলি রয়েছে, সে সঙ্গে আপনি কলার খোসার গুঁড়োও দিতে পারেন। এইসব মিশিয়ে ভালো করে মিশ্রণটির থেকে 2-3 চামচ 20 দিন বাদে বা 1 মাস বাদে একবার করে অ্যাপ্লাই করবেন, এবং একটু খুঁচিয়ে নেবেন মাটির গোড়াটা, কারণ মাটির টাইট হয়ে থাকবে। খুঁচিয়ে সেই সারটা দিয়ে একটু জল দিন। এইভাবে মোটামুটি ধরুন 1 বছর পর্যন্ত আমরা এই পরিচর্যা করব, কারণ এটাকে বাড়তে দিতে হবে, এতে মোটামুটি 1 বছর লেগেই যেতে পারে। তো যখন গাছটি পূর্ণবয়স্ক হয়ে যাবে, অর্থাৎ এদের ফুল দেওয়ার সময় হবে, তখন খাওয়ারের ব্যাপারটা একটু অন্যরকম করতে হবে। কারণ আমরা যদি বিশেষ করে এই গাছটির ক্ষেত্রে ফুল আসার সময় যদি বা বাড়ন্ত অবস্থায় বাড়ার পর আর কি, যদি নাইট্রোজেন বেসড খাবার বেশি পরিমাণে দিয়ে ফেলি, তখন কিন্তু এই গাছটি ফুলের সংখ্যা কমিয়ে দিয়ে তার ডালপালা বাড়াবে, শাখা প্রশাখা বৃদ্ধি করবে, অর্থাৎ ভেজিটেরিয়ান গ্রোথের দিকে বেশি নজর দিবে। সেই জন্য এই ক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের পরিমাণটা একটু কমিয়ে নিয়ে পটাশ এবং ফসফেট সমৃদ্ধ খাবারগুলি ব্যবহার করতে হবে। সেটা রাসায়নিকভাবেও দিতে পারেন আপনি, জৈবিকভাবেও দিতে পারেন। সে বিষয়ে আর বিস্তারিত বলছি না, আপনারা অনেকেই জানেন, বা অন্য সময় না হয় অন্য কোনো ভিডিওতে কোন খাদ্যতে কোন জৈব সারে কোন জিনিসটা বেশি থাকে সে নিয়ে না হয় অন্য সময় একটা ভিডিও করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো আপাতত এইটুকুই বলে রাখছি খাবার ব্যাপার। তো এই গেল জৈবভাবে কি খাবার দেব সেই ব্যাপারটা। এখন বলছি রাসায়নিকভাবে এর খাবার দাবার কি করে দেওয়া যায়। তো রাসায়নিক খাবারের ক্ষেত্রে নাইট্রোজেন প্রধানত আমরা ইউরিয়াতে পেতে পারি, ডিএপিতে থাকে ফসফেটটা বেশি, ফসফেটের পরিমাণ বেশি থাকে, এবং পটাশ, সেটা লাল পটাশ হতে পারে, যেটাকে বলে এমওপি মিউরেট অফ পটাশ, অথবা সাদা পটাশ যেটা সালফেট অফ পটাশ অর্থাৎ 0050। এই 3টে জিনিস আমরা মিশিয়ে নিয়ে
যখন যে পরিমাণে বলেছি, যখন নাইট্রোজেন বেসড খাবারের বেশি দরকার, অর্থাৎ প্রথম দিকে গাছটিকে বড় করার সময় আমরা সেই 3টি জিনিস সমান পরিমাণে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণ থেকে 20 দিন বা 1 মাস বাদে 1 থেকে 1.5 চামচ খুব বেশি হলে গাছের গোড়ায় দিয়ে, সেটা 8-10 ইঞ্চি টবের ক্ষেত্রে বলছি, দিয়ে জল দিয়ে দিতে হবে। আর গাছটি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর, অর্থাৎ ফুল দেওয়ার সময় যখন হবে, তখন আমরা ইউরিয়াটা বাদ দিয়ে দেবো। সেই ক্ষেত্রে দেবো হচ্ছে ডিএপি এবং পটাশ বলতে লাল বা সাদা যেটাই হোক, মিশিয়ে নিয়ে একই অনুপাতে আমরা গাছের গোড়ায় দিয়ে জল দিতে থাকবো। তাতেই আমরা সুন্দর রেজাল্ট পাবো গাছে। খাবারের পর আরেকটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হচ্ছে সূর্যালোক বা সানলাইট। এই গাছটি সানলাইটে খুব ভালো হয়, আমরা সবাই জানি। দেশি ভ্যারাইটি বা ড্রপ ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটিগুলি কিন্তু একটু কম আলোতে, অর্থাৎ সেমি শেডে বা যেখানে একটু ছায়াযুক্ত জায়গা, সেখানেও মোটামুটি ভালোই গ্রোথ হয় বা ফুল দেয়। তো যাই হোক, আপনারা যারা যাদের ছাদে একটু ছায়া, বা যাদের বাড়িতে বা ব্যালকনিতে একটু ছায়া, বাগানে একটু ছায়াযুক্ত জায়গা হয়, সেক্ষেত্রে আপনারা এই গাছগুলি লাগাতে পারেন। তাতে কোনো সমস্যা হবে না, ভালোই ফুল পাবেন। পরিচর্যার 3য় পর্যায়ে আসছে জল, যেটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ জলের ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্ট ঠিকঠাক না হলে অনেক গাছের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে টবের গাছের ক্ষেত্রে। যাই হোক, এই গাছটি বিশেষ করে, এই চাপা গাছ, গোড়ায় জল ধরে রাখাটা একদম বরদাস্ত করতে পারে না, একদমই সহ্য করতে পারে না। এটা আপনারা বিশেষভাবে মনে রাখবেন, বারবার বলে দিলাম। যাই হোক, আমাদেরকে জলটা এভাবে দিতে হবে যেন মাটিটা শুকনো থাকে। উপরের অংশটা একবারে শুকিয়ে সাদা হয়ে গেলে, মাটিতে টান ধরলে জলের, তবেই আপনি জল দেবেন। সেটা 1 দিন পরে হতে পারে, 2 দিন পরে হতে পারে, সেটা 7 দিন বাদেও দিতে হতে পারে। সেটা নির্ভর করবে আপনার গাছটা কোন জায়গায় রয়েছে সেটার উপর। আপনার গাছ যদি পূর্ণ সানলাইটে থাকে বা সূর্যালোকে থাকে, সেক্ষেত্রে আপনাকে হয়তো দিনে 2 বারও জল দিতে হতে পারে। আবার সেটা যদি সেমি শেডে বা ছায়াযুক্ত জায়গা থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার 1 দিন 2 দিন বাদেও জল দিতে হতে পারে। সেক্ষেত্রে এই ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝে শুনে, বুদ্ধি করে আপনাকে দিতে হবে। অর্থাৎ মোট কথা মাথায় রাখতে হবে, গাছের গোড়ায় যেন জল না জমে যায় এবং মাটি শুকিয়ে যাওয়ার পর জল দিতে হবে। এইটুকু মাথায় রাখলেই যথেষ্ট। তো দর্শক বন্ধুরা, এখন আলোচনার এবং পরিচর্যার শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে থাকছে অসুখ বিসুখ বা পোকামাকড়ের কি কি ব্যাপার আছে সেগুলি। তো দেখুন, এই গাছটার একটু লক্ষ্য করুন কাছ থেকে, যে পাতায় কেমন একটু গোল্ডেন বা একটু বাদামি লালচে ধরনের একটা ছোপ পড়েছে। এই গাছটা আনার পরে টানা বৃষ্টিতে ছিল, যে মাটিতে ছিল সেটা শক্ত মাটি, এঁটেল মাটি ছিল। এইটাই হচ্ছে কারণ, আর কিছুই নয়। এতে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে গেছে। আমি প্রথমেই বলেছি যে জল খুব হিসাব করে দিতে হবে। এতে টানা জলের মধ্যে ছিল এবং মাটিতেও জল ধরে রেখেছিল, সেই জন্য এই রোগটির আক্রমণ ঘটে গেছে। এটা ফাঙ্গাসের অ্যাটাক। যাই হোক, এই রোগের থেকে মুক্তি পেতে গেলে আমরা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, যেরকম ধরুন আমাদের এখানে প্রচলিত আছে, খুব বহুল প্রচলিত বা পরিচিত সাফ, সেটা আমাদের ভারতবর্ষে পাওয়া যায়। বাংলাদেশে যেমন ম্যানসার বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়, শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায়, আমাদের ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল নয়। আরেকটা পাওয়া যায় M45, সেটা বাংলাদেশ এবং ভারতবর্ষ 2 দেশেই সমানভাবেই পাওয়া যায়। তো এর যে কোনো একটি 1 লিটার জলে 3-4 গ্রাম 2 গ্রাম মিশিয়ে সপ্তাহে বা 10 দিনে একবার করে স্প্রে করে দিতে হবে। টানা করতে হবে, এটাকে অনবরত করতে হবে, বিশেষ করে বর্ষাকালে। তাহলেই আমরা এই রোগের থেকে একদম মুক্তি পাবো। তো দেখুন, আমি নিয়ে নিচ্ছি, এতে চামচটা পাচ্ছি না। আচ্ছা, আমি আন্দাজ মতো এতে 1/2 লিটার জল নিয়েছি। ছোট্ট গাছ, বেশি জলের দরকার নেই, মিস ইউজ করছি না। অল্প পরিমাণ সাফ নিয়ে স্প্রেয়ারে সেটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এরকম করে আপনি স্নান করিয়ে দেন গাছটাকে, তাহলেই কয়েক সপ্তাহ পর কয়েক সপ্তাহ করলেই এর থেকে মুক্তি মিলবে। তো যাই হোক, স্প্রেটা করে দিলাম। ফাঙ্গিসাইড আমার এমনিও করতে হতো, করে ফেললাম একসাথে।
তো এরপরে পোকামাকড়ের ক্ষেত্রে আসছে আপনার মাইটস, থ্রিপস, এফিডস, এগুলি সাধারণ কমন পোকামাকড়। আমরা অনেক গাছের ক্ষেত্রেই আমরা বলি বা আমরা এগুলোর পরিচর্যা করি। যেমন মাইটসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, এইসব ক্ষেত্রেও মাইটস ধরে এইসব গাছেও। সেক্ষেত্রে আমরা মানে বাজার প্রচলিত বা চলতি আপনাদের লোকালিটিতে যে ধরনের মাইটসের ওষুধ পাওয়া যায় সেটা নির্দিষ্ট ডোজ অনুযায়ী 15 দিনে একবার স্প্রে করতে পারেন। এফিডসের জন্য থ্রিপসের জন্য আপনি ওই ইমিডোক্লোরোপ্রিড প্রিপারেশনের 17.8% SL প্রিপারেশনের যে কোনো ধরনের একটা ইনসেকটিসাইড আপনি সপ্তাহ বা 10 দিনে একবার স্প্রে করবেন, লিটারে 1 ml গুলে নিয়ে। আর থাকলো মিলিবাগ। এই মিলিবাগ দমনের জন্য আমরা নিতে পারি নিম তেল। 1 চামচ নিম তেল 1 লিটারে মিলিয়ে তার সঙ্গে যে কোনো ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ সামান্য পরিমাণ মিশিয়ে সেটাকে আমরা গাছের পাতায় ভালো করে উপরের দিকে নিচের দিকে ভালো করে মিশিয়ে স্প্রে করে দেব। এটা একটু ঘন ঘন করলেই 2-4 দিন বাদে বাদে রিপিট করলেই আপনার মিলিবাগ থেকে আপনার গাছ মুক্ত থাকবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা এই চ্যানেলে এই ভিডিওতে নতুন, তাদের প্রতি আমার অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।